আজকে শুরু হচ্ছে। আমরা সবার প্রথম জানবো যে অ্যাস্ট্রোলজিটা আসলে কি, আমরা কি করে অ্যাস্ট্রোলজিকে পেলাম, অ্যাস্ট্রোলজি থেকে আমরা কি কি পেতে পারি, কি কি জানতে পারি, অ্যাস্ট্রোলজির আসল শুরু কোথা থেকে, বা আমাদের এই পৃথিবীর শুরু কোথা থেকে। আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম যে একটা বিশাল বড় নক্ষত্র ছিল, তার সঙ্গে আর একটা নক্ষত্রের ঘর্ষণ হয়েছিল, তার ফলে আমাদের এই নখানা গ্রহ সৃষ্টি হয়েছিল, তাই তো। একটা সূর্য, মধ্যেখানে আমাদের নক্ষত্র, আর তার চারপাশে আমাদের নখানা গ্রহ। তো এবারে আমার কথা হচ্ছে যে তখন তো ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না, শুধুমাত্র একখানে নক্ষত্র ছিল, আমরা জেনেছি। কিছুই ছিল না, শুধুমাত্র একখানা নক্ষত্র এবং আর একখানা হচ্ছে গিয়ে নক্ষত্রের ঘর্ষণ। তো আমার কথা হচ্ছে যে নক্ষত্র দুটো গতিবেগটা কোথা দিয়ে পেল? ওখানে তো বায়ু চলাচল করে না যে গতিবেগ থাকবে, করে কি? গতিবেগ কোথা দিয়ে পেল? কেউ বলতে পারবে এই কথাটা উত্তর? নক্ষত্র দুটোর গতিবেগ কোথা থেকে এলো? ঘর্ষণ করতে গেলে যথেষ্ট পরিমাণে তার গতি থাকতে হবে, তাই না? তবে কিন্তু সে ঘর্ষণ করতে পারবে। এবং আরেকটা নক্ষত্র যদি আসে তাহলে সেই নক্ষত্রটা গেল কোথায়? বলো একটুখানি, কার কি মনে হচ্ছে? শর্মিষ্ঠা বলো কি মনে হচ্ছে? শর্মিষ্ঠাকে দিয়ে শুরু করি আগে। আচ্ছা আচ্ছা, সবুজ কান্তি বাবু শুরু করেছেন, বলুন বলুন আপনার কি মনে হয়? প্রত্যেকটা নক্ষত্রের জন্য নিজস্ব একটা গতি আছে। প্রত্যেকটা নক্ষত্রের ঠিক মতো এক বলা থেকে আমি যেহেতু জানি আর কি, এক একটা বলা থেকে এক একটা সৃষ্টি হয়েছে, নক্ষত্র থেকে গ্রহ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা গ্রহের হচ্ছে গিয়ে গতিবেগ আছে, এটা তো আমরা এখন জানতে পাচ্ছি, কারণ এখন অনেকগুলো স্পিড তৈরি হয়ে গেছে। একটা ঘর্ষণ হওয়ার ফলে তাদের একটা স্পিড পেয়েছে, তখন তারা, এখন আমরা এটা বলতে পারি। কিন্তু যখন কিছু ছিল না, শুধুমাত্র একখানা নক্ষত্রের উপস্থিতি বলা হয়েছে, বা একটা পরমাণুর মধ্যে সমস্ত কিছু একত্রিত হয়ে ছিল বলে জানা গেছে, সেই সময় কিভাবে হচ্ছে গিয়ে তারা গতিবেগ পেল? সেই সময় গতিবেগ কোথা থেকে এলো? হ্যাঁ, না, সূর্যের এফেক্ট তো সেটা তো একটা আলাদা ব্যাপার। সূর্যের এফেক্ট সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার। মধ্যাকর্ষণ শক্তি আছে, অবশ্যই মধ্যাকর্ষণ শক্তি আছে। সেটা কিরমভাবে আছে? সূর্যের মধ্যে আছে। সূর্যের মাধ্যমে আমাদের অন্যান্য গ্রহগুলো, যেহেতু সূর্য থেকে সৃষ্টি হয়েছে, তাই আমাদের অন্যান্য গ্রহগুলোর মধ্যেও আছে। আমি বলতে চাইছি যে এমন কোনো একটা পাওয়ার কাজ করেছে, যেই পাওয়ারটা সূর্যকে ধাক্কা দিতে পেরেছে, বা সূর্যও হয়তো ছিল না সেই সময়। সমস্ত কিছু, এই যে এতগুলো ব্রহ্মাণ্ড আছে, এতগুলো ব্রহ্মাণ্ড আমরা এখন জানতে পেরেছি যে আমাদের শুধুমাত্র সৌরজগৎ নয়, আরো অনেক এরকম নক্ষত্রদের জগৎ রয়েছে। তো তারা তো প্রত্যেকে আলাদা আলাদা, তো সমস্ত কিছু একটা সময় একত্রিত হয়ে একই অবস্থায় ছিল। এখান থেকে প্রশ্ন একটা আমাদের মনে আসে, অ্যাস্ট্রোলজি শুনলে পরেই আমাদের মনে প্রশ্ন আসে, একটা স্টোন পরবো, স্টোনটা কিভাবে আমার উপরে কাজ করবে? আমি একটা শেখর পরবো, শেখরটা কিভাবে আমার উপরে কাজ করতে পারে? একটা সামান্য গাছ, একটা সামান্য পাথর, আবার সেটা কিনা অন্য একটা প্ল্যানেটের সঙ্গে সম্পর্কিত, এত দূরে থাকা একটা প্ল্যানেটের সঙ্গে সম্পর্কিত, যেটা পৃথিবী থেকে কয়েকশো মাইল দূরে। পৃথিবীর মানুষ এখন অব্দি সেখানে গিয়ে পৌঁছাতে পারেনি। সেইখানে প্ল্যানেটের সঙ্গে এইখানে অবস্থিত কিছু পাথর, কিছু গাছপালা, কিছু শিকড়, কিছু ফল, কিছু ফুলের কি করে সম্পর্ক থাকতে পারে? এটার পিছনে যে কারণটা বৈজ্ঞানিকভাবে আছে, সেটা তো আছে, সেটা আমরা অনেকেই পড়াশোনা করে জেনেছি। কিন্তু স্পিরিচুয়ালিটির দিক থেকেও একটা কারণ বলা হয়েছে। যখন আমাদের বেদ পড়বে কেউ, তো বেদে তোমরা এই জিনিসটা দেখতে পাবে, বা এই জিনিসের উল্লেখ আছে। বলছে আমরা প্রতিটা মানুষ, গাছপালা, জীব, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র মণ্ডলী একসঙ্গে সম্পর্কযুক্ত। এই যতগুলো ব্রহ্মাণ্ড রয়েছে না, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের সঙ্গে প্রত্যেকটা ব্রহ্মাণ্ড কিন্তু সম্পর্কযুক্ত। যদি সম্পর্কযুক্ত না হতো, তাহলে কি কোনো সময় একটা ব্রহ্মাণ্ড এসে আরেকটা ব্রহ্মাণ্ডকে ধাক্কা মারতে পারতো না? প্রত্যেকটাতে চলছে,
প্রত্যেকটাই তো চলছে, কেউ তো স্থির নয়। এখন তো আমরা জেনে গেছি কেউ স্থির নয়। তাহলে একটা কেন এসে আরেকজনকে ধাক্কা মারে না? কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক যুক্ত আছে বলেই ধাক্কা মারে না, তাই তো? নাহলে তো ধাক্কা দিতে পারতো তো। সৌরজগতের সঙ্গে সঙ্গে আরও এরকম যে সমস্ত জগৎগুলো আছে, নক্ষত্রের যে সৌরজগতের মতন যে সমস্ত নক্ষত্রের মণ্ডলী গ্রহমণ্ডলীগুলো একসঙ্গে রয়েছে, তারা তো চলে আসতে পারতো, দিয়ে ঘেয়ে আসতে পারতো, এসে সৌরজগতের একদম মানে ঢুকে যেতে পারতো সৌরজগতের মধ্যে। কি সবুজকান্তি বাবু, পারতো তো আসতে, কিন্তু আসে না, তাই না? এতগুলো থাকা সত্ত্বেও আসে না। বহু পরিমাণে ব্রহ্মাণ্ড রয়েছে, লাখ লাখ ব্রহ্মাণ্ড রয়েছে, তা সত্ত্বেও আসে না। হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে বলছে আমরা প্রত্যেকটা ব্রহ্মাণ্ড, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা, একটু মিউট করবেন, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ একটা টাইমে একসঙ্গে একত্রিত অবস্থায় ছিলাম। তাতে গাছপালা, পশু পাখি, জল, পাথর, বালি, সমস্ত কিছু একটা সময় একসঙ্গে ছিলাম। হ্যাঁ, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। সমস্ত মানে ব্রহ্মাণ্ড প্রচুর, মানে অনেক ব্রহ্মাণ্ড বলতে মানে কি বোঝাচ্ছে? মানে ব্রহ্মাণ্ড তো একটাই আমি জানি, মানে সেই হিসেবে ব্রহ্মাণ্ড কি প্রচুর? মানে আমাদের যেমন গল্পটার মধ্যে তোমরা পুরো জিনিস পেয়ে যাবে, ফার্স্ট চ্যাপ্টারতেই এই জিনিসগুলো ক্লিয়ার আছে। ব্রহ্মাণ্ড অনেকগুলো, ব্রহ্মাণ্ড কোনো সময় একটা নয়, ঠিক আছে? মহাকাশ একটা, মহাকাশ একটা, যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছ, পুরো ব্ল্যাক, পুরো কালো একটা জায়গা, ওটা হচ্ছে মহাকাশ। মহাকাশ একটা, মহাকাশের মধ্যে ব্রহ্মাণ্ড প্রচুর রয়েছে, ঠিক আছে? একজন করে বলো, একজন করে বলো। মানে আমি বলতে চাইছি যে গ্রহগুলোকে কি ব্রহ্মাণ্ড বলা হচ্ছে? মানে যে আচ্ছা, তাহলে ব্রহ্মাণ্ড কি? আমি যেমন ব্রহ্মাণ্ড মানে একটাই মানে মনে করতাম এতদিন, মনে হয় শর্মিষ্ঠাও তাই বলছে। বলো, শর্মিষ্ঠা কি বলছে বলো। না, ব্রহ্মাণ্ড বলে কি? আসছি, আমরা তো আলোচনায় আসছি। না, পৃথিবী মানেই ব্রহ্মাণ্ড নয়, বা আমাদের সৌরজগৎ মানেই ব্রহ্মাণ্ড নয়, ঠিক আছে? পুরো ব্যাপারটা আমরা এখানে আলোচনা করব, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে। বলছে যে বিজ্ঞানীরা বলেছে যে 15 মিলিয়ন বছর আগে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দৃশ্যমান বা অদৃশ্য, তার সমস্ত কিছুই, অর্থাৎ আমরা, মানুষ, গাছপালা, পাহাড় পর্বত, সমস্ত বস্তু আকারে একটাই সেলের মধ্যে ইলেকট্রন প্রোটন অবস্থায় ছিল। ইলেকট্রন প্রোটন একটা বৈজ্ঞানিক শব্দ, এটা আশা করি তোমরা প্রত্যেকে জানো এই ব্যাপারে। আচ্ছা, এরপর থেকে একটি প্রোটন কিছু টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, একে অপরের সঙ্গে প্রবল বেগে ঘর্ষণের ফলে বায়ু ও অগ্নির সৃষ্টি হয়। এই যে প্রোটনটা টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল, সেটা কি একা একা বাস্ট করতে পারে? বাস্ট করতে পারে না তো। দেখো, বলছে সমস্ত কিছু একত্রিত অবস্থায় ছিল, মানে সমস্ত ব্রহ্মাণ্ডগুলো একসঙ্গে ছিল। এমনটাও নয় যে সূর্যের সঙ্গে অন্য একটা গ্রহ, অন্য একটা নক্ষত্র এসে ধাক্কা মেরেছিল, তাও নয়। ব্রহ্মাণ্ডটাই একসঙ্গে ছিল সব করা। 10টা ব্রহ্মাণ্ড যদি থাকে, 10টা ব্রহ্মাণ্ড একসঙ্গে ছিল। তাহলে ওখানে কি ছিল সেটা নিয়ে আলোচনা করব। একসঙ্গে জমাট বেঁধেছিল এবং ঘর্ষণের পর তারা ছড়িয়ে ছিটিয়ে যায়। যাওয়ার পরে সৃষ্টি হয় একে একে বায়ু, একে একে সৃষ্টি হয় অগ্নি, জল, এই সমস্ত কিছু সৃষ্টি হয় রূপান্তরিত হতে হতে, ঠিক আছে? বলছে যে এরপর থেকে মহাবিশ্বের সমস্ত ব্যাপার শুরু হয়েছিল। মহাবিশ্ব কোনটা? এই যে আমরা পুরো ব্ল্যাক দেখতে পাচ্ছি না, পুরো ব্ল্যাক দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা সৌরজগৎ দেখতে পাচ্ছি, আর একটা অন্য কোনো এরকম সৌরজগতের মতন একটা কিছু দেখতে পাচ্ছি, আবার একটা অন্য আরেকটা এরকম রয়েছে, ঠিক আছে? এই করতে করতে একটা মিল্কি ওয়ে তৈরি হচ্ছে। মিল্কি ওয়ের মতন আরও কত মিল্কি ওয়ে আছে তার ঠিক নেই, তাই না? তো এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এই জিনিসগুলো আস্তে আস্তে রূপান্তরিত হতে 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 হয়েছে। গ্রহটা কিন্তু একবারেই, মানে সূর্য থেকে যদি আমি ধরি যে সূর্য থেকে পৃথিবী এসেছে, সূর্য তো আগুনের গোলা, তো স্বাভাবিকভাবেই নিশ্চয়ই পৃথিবী একসময় আগুনের গোলা ছিল। সে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে রূপান্তরিত হতে হতে আজ এই পর্যায়ে দাঁড়িয়েছে। সেরকম প্রত্যেকটা জিনিসই রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই কিন্তু রূপান্তরিত হয়েছে। সময়ের মাপকাঠি তখন থেকেই ধরা হয় যে সময় এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছিল, মানে এই মহাকাশের মধ্যে এই যে এতগুলো সৌরজগৎ সৃষ্টি হলো, এতগুলো নক্ষত্র সৃষ্টি হলো, সেই সময় থেকেই কিন্তু সময়ের মাপকাঠিটাকে ধরা শুরু হয়ে গেছে। মানে সূর্য কখন সৃষ্টি হলো, পৃথিবী কখন সৃষ্টি হলো, এই যে সময়েরটা মাপকাঠিটা, এটা তখন থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তার আগেও তার মানে
কিছু একটা অস্তিত্ব ছিল, তার আগেও তার মানে কিছু একটা অস্তিত্ব কিন্তু ছিল। এটার জন্য কোনো কিছু মানে এত যে বোঝা যাচ্ছে না ম্যাম, অনেক সময় তো ভুলে যাবো, সবসময় তো ইউটিউব দেখা পসিবল না। তা আপনি কি কোনো বই দেবেন? কারণ নোটস অনেক দিয়ে জায়গায় দেবো, আমার নোটস দিয়ে দেবো, নোটস দিয়ে দেবো, তোমরা নোটস দিয়ে দেবো আমি, সেটাকে তোমরা বের করে নেবে বা লিখে নেবে, ঠিক আছে? বই যখন দরকার হবে তখন আমি বই বলে দেবো, প্রথমেই বই লাগবে না, আগে ক্লাসে পড়াগুলো বোঝো যেরকমভাবে বোঝাচ্ছি, তারপরে যখন দরকার হবে আমি নিজেই তোমাদের বই বলে দেবো, ঠিক আছে? ওই জায়গাটা আমি বুঝলাম না, ওই যে বললেন না যে একটার থেকে অনেকগুলো সৃষ্টি হয়েছে, তো সৃষ্টিভাবে হলো ওটা একটু ওটা তো আমি এখনো বলিনি কিভাবে সৃষ্টিটা হলো, ওটা এখন আমি বলিনি, ওটাই তো সাসপেন্স, ওটাকে ধরে রাখতে হবে তো, ওটাই তো আসল আজকের ক্লাসের সাসপেন্স, যে ওইটা কিভাবে সৃষ্টিটা হলো। অন্তরা জানো কিভাবে সৃষ্টিটা হলো? বলো তো কিভাবে সৃষ্টিটা হলো? অ্যাকচুয়ালি যতটুকু পড়াশোনা করেছে তার থেকে জানতে পেরেছি, মানে মোটামুটি আমি তো এইসব নিয়ে ঘাটি কম বেশি। তো সেই ক্ষেত্রে আগে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই এক ছিল, এবং একটা কোনো ইলেকট্রনিক বা প্রোটনিক ইয়ের কারণে সেটা পুরোপুরি ব্রেক হয়ে যায়, এবং বিশ্বের বহু সংখ্যক মানে আমাদের যেরকম মানে কক্ষপথ যেটা রয়েছে, আমাদের যে পৃথিবীর কক্ষপথ বা আলাদা আলাদা এরকম আরো প্রচুর কক্ষপথ রয়েছে, এবং প্রত্যেকটার আলাদা আলাদা অনেক কিছু আছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওইভাবে প্রথম কথা শুরু তো হয়েছে, এবং আমরা জিওগ্রাফিতেও পড়েছি যে আগে যে আমাদের পৃথিবীটাও একটা জিওগ্রাফি আর সায়েন্সের বাইরে গিয়ে কিছু জানো? জিওগ্রাফি আর সায়েন্সের বাইরে গিয়ে কিছু জানো? মোটামুটি কম বেশি, খুব একটা না। আজকের ক্লাসে জিওগ্রাফিও নয় সায়েন্সও নয়, সুতরাং তার বাইরেটাকে জানতে হবে। বলি আমরা যেটা মহাকাশ, তাই তো? মহাকাশের মধ্যে বড় ভূখণ্ড ছিল, দ্যাট ইজ কল্ড বিশ্ব ব্রহ্মাণ্ড। যখন সূর্য সৃষ্টি হলো তখনই ব্রহ্মাণ্ডগুলি সৃষ্টি অনেকগুলো ব্রহ্মাণ্ড হলো। ব্রহ্মাণ্ডটা কোনটা, আমরা কোনটাকে ব্রহ্মাণ্ড বলছি? আচ্ছা বলছি, ক্লাস শেষ হয়ে যাওয়ার আগে তোমার উত্তর আমি দিয়ে দেবো, ঠিক আছে? ব্রহ্মাণ্ড কোনটা? আচ্ছা, বিশ্ব ব্রহ্মাণ্ডে এইভাবে সৃষ্টি হয়েছে যা বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করে থাকেন। আমরা সবাই এবং এই বিশ্বের সবকিছুই প্রোটনের মতন একসাথে মিলেমিশে ছিলাম বলে আমরা এই মহাবিশ্বের সমস্ত কিছুর সাথে সম্পর্কযুক্ত। ঠিক তেমনই একটা গোটা কাঠের টুকরোকে কাটলেও যেমন সেটি কাঠের টুকরোই থাকবে, সেই আগের কাঠের টুকরোটার সঙ্গে সম্পর্কযুক্তই থাকবে, ঠিক তেমনই এই মানে একত্রিত হওয়া জিনিসটা ভেঙে যাওয়ার পরেও প্রত্যেকের সঙ্গে সম্পর্ক যুক্তই আছে। একটু মিউট করো অন্তরা। কথাটা বুঝতে পারলে কি বললাম? একটা কাঠের টুকরোকে যদি কেটে দেওয়া হয়, দুভাগ করে দেওয়া হলো, তাহলে কি সেটা আগের কাঠের টুকরোর সঙ্গে কি পরিবর্তন হয়ে যাবে না একই থাকবে? একই থাকবে। কি করে পরিবর্তন হবে? তুমি ধরো ছোট, সে সাইজ ছোট হতেই পারে। আম গাছের কাঠ তো আম গাছের কাঠই থাকবে, হ্যাঁ, জাম গাছের গাছ তো জাম গাছের কাঠই থাকবে, সেটা তো পরিবর্তন হবে না। বা কাঠটা পাতাও হয়ে যাবে না, তাই না? কাঠটা পাতাও হয়ে যাবে না বা শিকড়ও হয়ে যাবে না, কাঠটা কাঠই থাকবে। তো এরকমই যেরকম ওই একটা পরম বিশাল আকারের একটা কিছু ছিল, তার থেকে যখন ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে গেল, তখন আমাদের পৃথিবী, সূর্য, মঙ্গল, বুধ, এরকম অনেক গ্রহ সৃষ্টি হল, নক্ষত্র সৃষ্টি হল, ঠিক আছে? এবার তাদের মধ্যেও তারা সাইজে ছোট হয়ে যেতে পারে, কিন্তু গুণাগুণ তো থেকে গেল, বুঝতে পারছো? এবার তুমি ভাবো যে তাহলে এইভাবে আমাদের পৃথিবীতে আস্তে আস্তে প্রাণীর সৃষ্টি হয়েছে, জীবের সৃষ্টি হয়েছে, গাছপালা সৃষ্টি হয়েছে, তারপরে আমাদের মানুষদের সৃষ্টি হয়েছে, হ্যাঁ? তাহলে পৃথিবী থেকেই তো এসেছি আমরা, আমাদের তো নিশ্চয়ই অন্য কোনো গ্রহ থেকেও এনে দিয়ে যায়নি। আর যদি অন্য কোনো গ্রহ থেকে দিয়েও যায়, সেই গ্রহটাও তো আলাদা কিছু থেকে তৈরি হয়ে আসেনি, সেই গ্রহটাও তো ওইখান থেকেই তৈরি হয়েছে, তাই তো? কি ভুল বললাম কিছু? তাহলে এবার বলো, তাহলে অন্য গ্রহের কোনো একটা কিছুর সঙ্গে আমাদের সঙ্গে কেন তার একটা সংযুক্ত থাকবে না? কেন একটা পাথরের সঙ্গে অন্য একটা গ্রহের কানেকশন থাকতে পারে না? একটা শিকড়ের সঙ্গে কেন কানেকশন থাকতে পারে না? এবং এত দূরে দূরে থাকা সত্ত্বেও সেই সমস্ত গ্রহগুলো কেন আমাদের উপরে তার প্রভাব বিস্তার করতে পারে না? পারে তো? পারবে তো?
এত দূরে থাকা সত্ত্বেও তাদের অংশ যখন আমাদের মধ্যে আছে, ম্যাগনেসিয়াম একটা ম্যাগনেটিক কাজ তো করবে, একটা ম্যাগনেট তো কাজ করবে, এটা তো একটা এনার্জি কাজ করবে। তো একজন একজন করে বলো বলো। সমস্ত গ্রহ নক্ষত্র একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে, মানুষ সবই একত্রে বলতো, তো সেই জন্য শিকড় পাথর সেই হিসেবে আমাদের কাজ করে। তো মঙ্গল কারোর কাছে বৃহস্পতি, সেই টানটা আকর্ষণের জন্য আকর্ষণের উপরে একটা এনার্জি কাজ করে, একটা এনার্জি সবসময়ের জন্য কাজ করে। ঠিক আছে, নাহলে তুমি ভাবো না, অনেকে তো পাথর ধারণ করতে পারে না, তারা মন্ত্র পাঠ করে, মন্ত্র পাঠ করার ফলেও তো তারা উপকারিতা পায়, তাই তো? তাহলে মন্ত্রের মধ্যেও সেই এনার্জি রয়েছে, সেই জন্য সেই মন্ত্রপাঠ করার ফলে আমরা উপকারটা পাই, হ্যাঁ। আচ্ছা, এবারে সায়নী কি বলছিলে বলো। আমি এখন আপাতত চলে যাবো ওই ব্রহ্মাণ্ড যে অনেকগুলো যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আপনি তো বলেন। হ্যাঁ, বলে দেবো। আচ্ছা, সবুজকান্তি বাবু কি বলছিলেন বলুন। কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে। কি বলছে গো? কেটে কেটে আসছে কথাটা কেটে কেটে লিখে দিন না, নিচে তো লেখা আছে না। থাকা সত্ত্বেও ওই এনার্জিটা আমাদের এখানে কাজ করছে কেন বা করে কেন? কাজ করছে কেন বা করে কেন, তাই তো? আচ্ছা, কেন কাজ করে? কারণ সূর্য তো অত দূরে আছে, তাও তো সূর্য শনিকে আকর্ষণ করে তো। সূর্য অত দূরে আছে, তাও সূর্য শনিকে আকর্ষণ করে, প্লুটোকে আকর্ষণ করে। কিভাবে করে? প্লুটো তো অন্য গ্রহের চারপাশে ঘুরতেই পারতো, কিন্তু ঘোরে না, সে সূর্যের চারপাশেই ঘোরে। শনিও অত দূরে থাকা সত্ত্বেও শনি চাইলে পারতো অন্য কোনো নক্ষত্রের চারপাশে ঘুরতে, কিন্তু ঘুরতে পারে না, কারণ এখানে একটা এনার্জি কাজ করছে, মধ্যাকর্ষণ শক্তি একটা কাজ করছে, একটা ইলেকট্রোম্যাগনেটিয়াম শক্তি কাজ করছে। ঠিক আছে, আমাদের শরীরের মধ্যেও মধ্যাকর্ষণ শক্তি কাজ করছে, কারণ পৃথিবী আমাদেরকে টানছে মাটির দিকে, তাই তো? চাঁদ আমাদেরকে টানছে, চাঁদ যখন পূর্ণিমা আসে তখন চাঁদের এফেক্ট আমাদের অনেকের শরীরের উপরে পড়ে, তাই না? কেন পড়ে এটা আমরা জানি, জলের উপরে আমরা সেটা প্রভাব খুব ভালো মতন বুঝতে পারি যে চাঁদের প্রভাব পড়ে। হ্যাঁ, বাতের ব্যথা বাড়ে কমে, ব্লাড প্রেশার যাদের থাকে তাদেরও কিছু কিছু সময় সমস্যা দেখা যায়। এছাড়া তোমার ওই কি বলে, জলটা তো দেখে আমরা সবার প্রথমে বুঝতে পারি যে জলটা উঠে যাচ্ছে, জলটা নেমে যাচ্ছে। জোয়ার যখন হচ্ছে তখন জলটা উঠছে, আর যখন ভাটা পড়ছে তখন জলটা নেমে যাচ্ছে। সুতরাং চাঁদের এফেক্ট আমাদের উপরে পড়ছে, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এত দূরে থাকা চাঁদের পরে ধরে নিন আছে বুধ আছে বা মঙ্গল আছে, তাহলে ওদের এফেক্ট কেন পড়তে পারে না? একটু কম পড়বে, তাই না? একটু পরিমাণে কম পড়তে পারে, আবার সমানও পড়তে পারে, কারণ শনির চাঁদের যে সাইজ, মঙ্গলের তার দিয়ে অনেক বড় সাইজ অনুযায়ী তার পাওয়ার বেশি হবে না? বুঝতে পারছেন? ও সবুজকান্তি বাবুকে বলছি, বুঝতে পারছেন আমার কথা? তো ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রোম্যাগনেসিয়াম পাওয়ার সবসময়ের জন্য কাজ করে, ঠিক আছে? এবং তার সঙ্গে কি হচ্ছে না, এই যে একটা বোধার শক্তি কাজ করছে, এটাও একটা এফেক্ট করছে, ঠিক আছে? সুতরাং এর ফলস্বরূপ আরো বেশি পরিমাণে এই জিনিসগুলো ঘটে। বললাম যে একটা অন্য কোনো সৌরজগতে এসে আমাদের সৌরজগতে তো ধাক্কা ফেলে দিতে পারতো, বা একটা ঘর্ষণ তৈরি করতে পারতো। কেন করতে পারছে না? কারণ ইলেকট্রোম্যাগনেসিয়াম পাওয়ারটা এমনভাবে কাজ করছে, প্রত্যেকের একটা দূরত্ব থাকছে। ওই গ্রহদেরও একটা আলাদা ম্যাগনেসিয়াম পাওয়ার রয়েছে, এই গ্রহদেরও একটা আলাদা ম্যাগনেসিয়াম পাওয়ার রয়েছে, একে অপরের কাছে যেতে পারবে না। দেখবে দুটো চুম্বককে যদি কাছাকাছি নিয়ে যাওয়া হয় তখন তারা বিকর্ষণ করে, উল্টো দিকে তারা ধাক্কা দেয়। দুটো চুম্বককে যখন আমরা একে অপরের কাছে নিয়ে যাবেন, কোন সময় টেনে নেবে, কোন সময় দেখবেন দূরে ঠেলে দিচ্ছে, যখন অপোজিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা কি হচ্ছে, একটা ম্যাগনেসিয়াম একটা ব্যাপার কাজ করছে, একটা ম্যাগনেটের কাজ করছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতেও একটা ম্যাগনেটের মতন কাজ করছে। একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আমাদের পৃথিবীর থেকে যাওয়ার পরেই কিন্তু একটা স্পেস যান, মানে একটা স্পেসকে, যেটা চন্দ্রযান গেছিল বা যেই গেছিল কোনো একটা যানকে কি বলে, একটা নির্দিষ্ট পরিমাণ যাওয়ার পরে সেই গ্রহটা নিজের দিকে টানে।
সবসময় তো টানে না, টানে কি সবসময়? সূর্যের কাছে যাওয়ার জন্যে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিটাকে আগে তাকে পেরোতে হবে, তারপরে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে সেই প্ল্যানেটটাকে আকর্ষণ করতে পারবে। বুঝতে পারলাম? প্রত্যেকের নিজস্ব একটা নির্দিষ্ট বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির মধ্যেই তারা কাজ করছে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এই অবধি? আচ্ছা ম্যাডাম, একটা কথা বলছি, এই যে ধরুন মঙ্গল, শনি, পৃথিবী, এই নামকরণ গুলো কারা করেছে? এইগুলো করেছিল আমাদের যে সমস্ত মুনি ঋষিরা ছিল বহু কাল আগে, তারা এই জিনিসগুলো করেছিল। যারা চোখ বন্ধ করে ধ্যান করার ফলে দেখতে পেত যে 9খানা গ্রহ আছে, তারা করেছিল। এখনকার কোনো বিজ্ঞানীরা কিন্তু করেনি। ঠিক আছে? হ্যাঁ বলো শর্মিষ্ঠা বলো। ম্যাম তাহলে একটা কথা বলো, যে এই যে মানে আমি অন্যভাবে নেবেন না, যে যারা সায়েন্টিস্ট, যারা নিজেকে হয়তো খুব আমি সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, যে আমি মানি না এইসব, এরকম তো ম্যাক্সিমাম এই এখনকার দিনে এরকম কোনো ব্যাখ্যা নেই। এটা খুব ভালো লাগলো আমার সায়ানি এই প্রশ্নটা, যে এই মঙ্গল গ্রহ, বুধ, নক্ষত্র, ঠিক আছে, এদের নামকরণ কোনো তো সায়েন্টিস্ট করেনি, মুনিরা করেছিল। তা এটা মানে এটার তো কোনো থিওরিক্যালি কি প্রমাণ হয়েছে যে না এরাই করেছিল বা এরা করেনি? এরকম 1 নম্বর প্রশ্ন। আমাদের যেরকম পৃথিবী থেকেই আমরা অনেকগুলো সূর্য, চন্দ্র, গ্রহ এফেক্ট করি, তাহলে ম্যাডাম আমরা যখন কোনো অ্যাস্ট্রোলজির কাছে যে সূর্যে মানে চাঁদের প্রভাব খারাপ বা শনির প্রভাব আমরা বলি, প্লেটো বা প্লেটো তো হ্যাঁ প্লুটো বা প্লুটো বা নেপচুন মিলে আরেকটা আছে নেপচুন প্লুটো, এদের এফেক্ট নেই কেন? এটা কাউকে শুনি না, প্লুটোর এফেক্ট আছে, নেপচুনের এফেক্ট আছে। বলছি, তোমার অনেকগুলো প্রশ্ন এখানে ঢুকেছে, একটা করে বলছি। দেখো, একটা ব্যাপার হচ্ছে যে কোথা থেকে আমরা জানবো যে এতগুলো প্ল্যানেটের নামকরণ কে করেছিল? ঠিক আছে, হনুমান চল্লিশা পড়েছো? হ্যাঁ, হনুমান চল্লিশায় বলা আছে সূর্য থেকে পৃথিবী দূরত্ব কত? আচ্ছা, এবার তুমি বলো যে সেই সময় কে বলেছিল যে ওই নক্ষত্রটার নাম সূর্য? কোনো বিজ্ঞানী কি বলেছিল? বলেনি। আচ্ছা, সেই সময় মঙ্গলদেব, বৃহস্পতিদেব, শুক্রাচার্য এদেরকে দেখা গেছিল, তাই না? এদের নাম আমরা সেই সময় শুনেছি। তো কোন বিজ্ঞানী প্রমাণ করেছে যে শুক্রাচার্য ছিল, বৃহস্পতি গুরুদেব ছিল, হ্যাঁ বুধ ছিল, মঙ্গল ছিল? এরা কোন বিজ্ঞানী প্রমাণ করেছে এগুলোকে? বলো, কোন বিজ্ঞানী প্রমাণ করেছে? কোনো বিজ্ঞানী প্রমাণ করেনি। হ্যাঁ, বিজ্ঞানীরা কি বলেছে, একটা করে ইংরেজি নাম দিয়ে দিয়েছে। বুধকে মার্কারি করে দিয়েছে, মঙ্গলকে মার্স করে দিয়েছে, মঙ্গল লাল। ঠিক আছে, তারা আজকে বলছে মঙ্গল লাল। এটা তো বহুকাল আগেই প্রমাণ হয়ে গেছে মঙ্গল লাল। মঙ্গলের জন্য লাল রঙের বস্ত্র পরতে বলতো, বহুকাল আগেই প্রমাণ হয়ে গেছে। বিয়েতে মঙ্গলের উপস্থিতিকে দেখানোর জন্য, মঙ্গল যাতে ভালো থাকে সেজন্য মেয়েদেরকে হাতে পলা পরিয়ে দেওয়া হচ্ছে। এখন তো প্লাস্টিকের পলা, আগেকার দিনে তো অরিজিনাল পলা পরাতো। সিঁদুর পরতে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? তার কারণ আছে তো, নিশ্চয়ই কারণ আছে। এই জিনিসগুলো কোন বিজ্ঞানী দিয়েছে? বিজ্ঞানীরাই দিয়েছে। যে সমস্ত মুনি ঋষিরা আমাদের ছিল, তারাও এক প্রকারের বিজ্ঞানীই ছিল। বিজ্ঞানীর নামটা এখন হয়ে গেছে, তখন মুনি ঋষি বলা হতো। এটা ইন্ডিয়াতেই এরকম সবাই বলে না, এটা তোমাদের তোমার কপাল ভালো, তুমি ইন্ডিয়া জন্মেছো। তোমাদের যদি কপাল খারাপ হতো তুমি আমেরিকায় গিয়ে জন্মাতে। কে বলেছে ওদের হয় না? আজকে একটু আগে একজনের চার্ট বিচার করলাম, মায়ানমারে থাকে। একটু আগে আমি চার্ট তোমাদের দেখিয়ে দিতে পারি, মায়ানমারে থাকে। একটু আগে চারটা বিচার করলেছি ওর প্রেডিকশন করে, আমি পুজো শেষ করে আমি তোমাদের ক্লাসে বসেছি। কে বলেছে ওখানে নেই? ওখানেও আছে। আমরা জানি না ওখানেও তন্ত্র রয়েছে। প্রত্যেকটা আফ্রিকা জানো কি বিশাল পরিমাণে তন্ত্রের কাজ হয় আফ্রিকাতে। ইন্ডিয়াতে কি হয়? ইন্ডিয়াতে তো ছ্যাঁচড়ানি হয় তন্ত্র নিয়ে এখন। বাস্তব কথা, ইন্ডিয়াতে এখন ছ্যাঁচড়ানি হয়। সব একটা করে লাল টিপ পরে বসে পড়ে আর ছ্যাঁচড়ানি করে। বিদেশে তুমি এত পরিমাণে জিনিস রয়েছে, এই মানে
একটা জিনিস ভেবে দেখো না, তুমি বেঁচে আছো, হ্যাঁ তুমি বেঁচে আছো, তুমি যদি আজকে 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট সবুজকান্তি একটু ওয়েট করুন কোশ্চেনটা নিয়ে। তুমি যদি বেঁচে আছো, তুমি যে আজকে মরে যাবে না, কোন বিজ্ঞানী তোমায় বাঁচাবে? হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে দাও, বলো যন্ত্র লাগান আর আমাকে বাঁচান, দিয়ে দাও, পারবে? কিন্তু আগেকার দিনের মুনি ঋষিদের কাছে সেই ক্ষমতাটাও হয়তো ছিল, নাহলে তোমার কি বলে, অনেক গল্পতে এরকম আমরা কিছু কিছু শুনেছি যে মৃত্যুঞ্জয় মন্ত্র যে পড়ে, মৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে। গণিত বিদ্যার প্রবর্তক আর্যভট্টকে বলা হয়, তাই তো? তো সেই রকম মানে এই যে মানে যেসব ঋষিমুনিরা মঙ্গল, নেপচুন, প্লুটো বলেছেন, তো তাদের কারণ কোনো নাম ঐতিহাসিক ভাবে পাওয়া যায়নি, মানে তারা মানুষের পর্যাতেই নয়, তারা সেই লেভেলেরই ছিলেন। আর তুমি আজকে যদি তোমায় যদি আজকে বলা হয়, তুমি স্বাভাবিকভাবে ভাবো, তোমার যদি আজকে বলা হয়, তুমি বলো যে রামের 14 গোষ্ঠীর নাম বলো, শ্রীরামের 14 গোষ্ঠীর নাম বলো, তাই বলতে পারবে না। তো অত আগেকার নাম কি করে মনে রাখবে? আমাদের যত পুঁথি ছিল সব পুঁথি তো ইংরেজরা এসে পুড়িয়ে দিয়ে গেছে। আমাদের যত যা সম্পদ ছিল সব সম্পদ তো পুড়িয়ে দিয়ে গেছে। তাহলে তোমরা সেই প্রমাণ এখন কোথা দিয়ে পাবো? আমরা হয়তো প্রমাণ ছিল, আমরা এখন আর পাবো না সেটা। মানে যখন একটা মানে গ্রন্থাগার জ্বালানোর পরে গ্রন্থাগারটা 6 বছর ধরে জ্বলে, তাহলে তার মধ্যে কত পুঁথি থাকতে পারে ভাবো তো, কত থাকতে পারে যে 6 বছর ধরে জ্বলতে পারে একটা গ্রন্থাগার? কোন গ্রন্থাগার নাম এরকম হয়েছিল? একটুখানি গুগল সার্চ করো না, পাবে। একটু এগুলো ঘাটতে হবে, বুঝেছো? এগুলো সব ঘাটতে হবে, জানতে হবে, ইচ্ছা হবে নতুন নতুন করে। অনেক কিছু আছে এগুলো জানো না, এখনো কিছুই জানো না, এমন অনেক কিছু আছে। কলেজে সব পড়াবে না, কলেজে আমাদের মোগল সাম্রাজ্য পড়াবে, কিন্তু আমাদের ইতিহাস পড়াবে না। চলো, সবুজকান্তি বাবু কি বলছিলেন বলুন। বলছিলাম ইন্ডিয়াতে এখনো গুরুত্ব দিতে হবে, অনেক কিছু আছে যেহেতু ক্রিকেট নাও, আমার জানা মতে অনেক কিছু আছে আমরা এস্টিমেট করা কিছু সম্ভব। এবার তো যা কিছু আছে তারা কি করবে আপনাকে আমার কাছে এনার কথা কোনোটা ক্লিয়ারলি আসছেই না। ক্লিয়ারলি লিখে দিন না, লিখুন না, ওখানে নিচে লেখার জায়গা আছে তো, লিখুন না। আপনার কথা ক্লিয়ার আসছেই না। আমি লিখতে পারছি না। এই অন্তরা শুনতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? আর বলুন তো, আস্তে আস্তে বলুন। ইন্ডিয়াতে এরকম বিদ্যা অনেক কিছু আছে, এগুলো শিখে যেগুলো অন্যান্য দেশের মধ্যে বিদ্যা আছে, আদারওয়াইজ আছে। এই ধরনের বিদ্যা আমরা যেগুলো জানি না বা রিসার্চ করি, এরকম বিদ্যা ইন্ডিয়ার মধ্যে এখনো কিছু বিদ্যমান আমার জানা মতে। এইটা ইন্ডিয়াতে আমরা এস্টিমেট করি না 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 না, ইন্ডিয়াকে কেউ আন্ডার এস্টিমেট করেনি, ইন্ডিয়াকে কেউ আন্ডার এস্টিমেট করেনি, বা ইন্ডিয়ার বাইরের দেশগুলোকেও আমি আন্ডার এস্টিমেট করছি না। আমি বলছি যে শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতেই যে এইসব ছিল, মানে আমাদের ভারতেই যে এই সমস্ত কিছু ছিল তা নয়, প্রত্যেকটা জায়গাতেই ছিল, প্রত্যেকটা জায়গাতেই ছিল, কিছু না কিছু তো অবশ্যই আছে। আপনাদের বাংলাদেশে কি নেই? আপনাদের বাংলাদেশেও তো আছে, তারও একটা অতীত আছে। একসময় অবশ্য ইন্ডিয়ার মধ্যেই ছিল, একসঙ্গেই ছিল, এর অতীত ওর অতীত প্রায় একই রকম, কিন্তু বিদেশগুলোতেও তো ছিল, এরকম তো অনেক কিছু আছে। আন্ডার এস্টিমেট কোনোটাকেই করা যায় না, যেমন ভালোকে আন্ডার এস্টিমেট করা যায় না, খারাপকেও আন্ডার এস্টিমেট করা যায় না। খারাপটাও যে কখন খারাপ বেশি পরিমাণে দিয়ে দেবে তাকেও আবার বোঝা যায় না, কোনোটাকে আন্ডার এস্টিমেট করা যাবে না। বুঝতে পেরেছেন এবার কি বললাম? আচ্ছা, তারপরে আবার এটাই পড়ায়। আচ্ছা, এবারে তোমরা বলো, এই অন্তরা মিউট করো। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গুণ আছে তো, হ্যাঁ? কেউ আঁকতে ভালো পারে, কেউ নাচতে ভালো পারে, কেউ পড়াশোনা ভালো পারে, কেউ অ্যাস্ট্রোলজি ভালো পারে, কেউ ডাক্তারি ভালো পারে, ঠিক আছে, বা কেউ হয়তো রান্না বান্না ভালো পারে। এরকম গুণ আলাদা আলাদা মানুষের মধ্যে আছে। তাহলে গ্রহগুলোর মধ্যেও তো আলাদা আলাদা গুণ থাকা স্বাভাবিক,
গ্রহগুলোর মধ্যে স্বাভাবিকভাবে আলাদা আলাদা গুণ রয়েছে। কোনো গ্রহ আঁকতে ভালো পারে, কোনো গ্রহ নাচতে ভালো পারে, বোঝা গেল? কোনো গ্রহ হয়তো স্পিরিচুয়ালিটিতে ভালো, কোনো গ্রহ হয়তো মডার্নশিপে ভালো, মডার্ন হয়ে থাকতে পারে, কোনো গ্রহ হয়তো ইংরেজি ভালো পারে, কোনো গ্রহ হয়তো সংস্কৃত ভালো পারে। একই ক্লাসে 10টা বাচ্চা থাকলে পরে 10টা বাচ্চা নিশ্চয়ই বাংলায় ভালো হবে না, কেউ ইংরেজিতে ভালো হবে, কেউ সংস্কৃতে ভালো হবে, কেউ বিজ্ঞানে ভালো হবে। সেরকম গ্রহদের মধ্যেও আলাদা আলাদা করে গুণ রয়েছে, যে এটা ভালো পারে, ওটা ভালো পারে। ঠিক আছে? এবার এই যে আমরা ভগবান থেকে পুজো করি, বলো আমাকে একটা কথা, আমরা একটা ভগবানের কাছে সব কিছু চাই, তাই না? যে যাকে মনে ধরি, যে যাকে ভালোবাসি, তার কাছে সমস্ত কিছু চাই। সত্যি কি সে সমস্ত কিছু দেওয়ার ক্ষমতা রাখে? রাখে? বিতর্কিত প্রশ্ন। রাখে কি বলো? কার মনে হয় রাখে? বলো, রাখে? দেখুন আমার তো মনে হয় রাখে, কিন্তু স্পেসিফিক এখন যেরকম চেয়ে চাও, ডক্টরদের যুগ করে চেয়ে পেয়েছো সমস্ত কিছু একটা ভগবানের কাছে চেয়ে পেয়েছো কি? যদি একটাতেই হয়ে যেত তাহলে এতগুলো রূপ কেন নিল? রূপ নেওয়া দরকার ছিল কি? সে কষ্ট করে করে এত রূপ নেবে কেন? একটা রূপ নিলেই হয়ে যেত। ভাবিনি কখনো। এবার তো ভাবতে হবে, তুমি প্রফেশনে আসছো। আমি মানে একটু রসিকতা করেই বলছি, আমার মনে হয় এত জনসংখ্যা তো ওই জন্য ভগবান ভাগ করে মানে রূপটা নিয়ে। না জনসংখ্যা না, এত চাহিদা বলে, এত চাহিদা মানুষের, এত সমস্যা, একটা রূপে এসে সে সমাধান করতে পারবে না, তাই সে ভাগ করে দিয়েছে। ঠিক আছে? তাই সে ভাগ করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম জায়গায়। এবার তুমি ভাবো যে তোমার কাছে ধরো ভালোবাসা আছে, ঠিক আছে? তোমার কাছে ভালোবাসা আছে, তা তোমাকে যদি কেউ কিছু চায়, তুমি কি তাকে ভালোবাসাটা অন্য কিছু দিতে পারবে? পারবে? তোমার কাছে ভালোবাসা আছে, কেউ আছে তোমাকে টাকা চাইছে, তুমি দিতে পারবে? একটুখানি হয়তো সে যদি আমার খুব কাছের হয়, আমার বেস্ট ফ্রেন্ড হয়, তাকে আমি দিতে পারবো, কিন্তু পুরো দিতে পারবো না, অল্প কিছু হয়তো দিতে পারলাম। তোমার কাছে টাকা নেই, তোমার কাছে শুধু ভালোবাসা আছে, না এরকম করতে দেবে? ভালোবাসাই দেবে, স্বাভাবিক। ঠিক আছে? এরপরে কি হবে? যখন সে তোমার কাছে পাবে না, তখন সে গিয়ে বলবে আমি একে এত করে বললাম, এত করে ডাকলাম, এত করে বললাম, তাও আমায় দিল না। ঠিক আছে? ভুলটা কিন্তু যে চাইতে যাচ্ছে তার, সে জানে না যে কার কাছে যেতে হবে। দেখো, যেটা আমরা রাধারানীর কথা বলি, ঠিক আছে? রাধারানীর কথা যদি বলি, রাধারানী তো একটা ভগবান। এবারে তোমরা বলো যে রাধা কৃষ্ণ যে রয়েছে, কৃষ্ণর ব্যাপারটা আলাদা, কৃষ্ণকে অনেক রকম ভাবে ভাগ করা হয়েছে। রাধার ব্যাপারটা যদি যাই, রাধার কাছে গিয়ে কেউ টাকা চায়? ভালোবাসা। রাধার কাছে গিয়ে কেউ কি টাকা চায়? চায় না। মা লক্ষ্মীর কাছে গিয়ে কেউ প্রেম চায়? চায় না। আচ্ছা, আর কার কাছে বলে? মা কালীর কাছে, শিবের কাছে। শিবের ব্যাপারটা একটু স্পেশাল। শিবের অনেকগুলো রূপ রয়েছে কিন্তু। ঠিক আছে? এবার তুমি কোন রূপকে ডাকছো? তুমি যদি শিবের ভৈরব রূপের কাছে গিয়ে বলো আমার সংসারটাকে ঠিক করে দাও, একটু ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার শত্রু দমন করতে বলো, সে করে দেবে। একটা কথা বলবো এই প্রসঙ্গে? হ্যাঁ, বলে ফেলো। আমার দাদা মানে মাসির ছেলে 46 ইয়ার, ঠিক আছে? হ্যাঁ। তো আপনি একটা দেবতা এক একটা বলে কতটা বললেন বলে আমি বলছি যে ওর বিয়ে শাদী হচ্ছে না, ও মাঙ্গলিক হ্যান ত্যান অনেক কিছু করেছে, ঠিক আছে? তো ও ছোটবেলা থেকেই হনুমানজির পুজো করে, ছোটবেলা থেকে। তো ওকে একটা অ্যাস্ট্রোলজার কাছে নিয়ে যাওয়া হয়েছে, তো ওকে বলে যে তুমি এক কাজ করো, তুমি হনুমানজির কাছে যে পুজো করছো বিয়ে হোক, বা তুমি হনুমানজিকে 12 মাস পুজো করো, 12 মাস করে, মানে ওকে 1 ঘন্টা লাগে ডেলি হনুমানজিকে পুজো করতে। তো ওকে বলেছে একটা অ্যাস্ট্রোলজার যে তুমি 2-3 বছর আগেকার ঘটনা বলছি, যে তুমি হনুমানজির পুজো বন্ধ করে দাও, তুমি বিয়ের জন্য যে হনুমানজিকে বলছো, বা তুমি হনুমানজিকে দিয়ে তুমি হনুমানজি হচ্ছে ব্রহ্মচারী, তো তুমি যতদিন হনুমানজিকে পুজো করবে তুমি বিয়ে করতে পারবে না, এবং তুমি বিয়ে করো। তো 2-3 বছর আগে দাদা হনুমানজির পুজো করে, কিন্তু সেইভাবে 1.5 ঘন্টা 1 ঘন্টা যে পুজোই লাগাতো সেটা করে না, করে পুজো। তো এখন অব্দি 3 বছর আগেও যা ছিল সেটাই বলছিল, তারা বিয়ে আর হচ্ছে না। ঠিক আছে, হনুমানজিকে পুজো করা ছেড়ে দিল, হনুমানজিকে পুজো করা ছেড়ে দিল, তার পরিবর্তে কাকে করছে? সেটা আমি জানি না, অত জানি না। তাহলে তো মানে 100% তোমার কাছে অ্যান্সার নেই। তার পরিবর্তে কাকে করছে সেটা জানতে হবে। তার পরিবর্তে তো কাউকে করতে হবে। দেখো, একটা কথা বলি, শিবের পুজো করেও বিয়ে হবে না।
শিবের পুজো করে বিয়ে হবে না, এটা মানে শুধু শিবকে পুজো করলে বিয়ে হবে না, শিব পার্বতীকে একসঙ্গে পুজো করতে হবে, স্পেশাল মন্ত্র থাকবে সেইটা দিয়ে পুজো করতে হবে, তাহলেই বিয়ে হবে। একটাই ভালো মন্ত্র ওম নমঃ শিবায়, আর শিবের ওম নমঃ শিবায় তো সর্বজনীন, ওম নমঃ শিবায় তো সার্বজনীন মন্ত্র, ওটা তো সবাই করছে। ঠিক আছে, তুমি কোনো স্পেসিফিক কারণ নিয়ে করছো, তাহলে তোমাকে সেই স্পেসিফিক কারণের জন্য আলাদা মন্ত্র নিতে হবে। সব মন্ত্র সবার জন্য যাবে না, তোমার গ্রহগত অবস্থান দেখে তবে তোমায় মন্ত্র দেওয়া হবে। সব মন্ত্র কিন্তু সবাই জপ করলে রেজাল্ট পাবে না। এই যে ইউটিউবে একটা করে ভিডিও দেওয়া হয়, এই মন্ত্রটা জপ করুন, আপনার এতদিনের মধ্যে কাজটা হয়ে যাবে। সবার কি হয়ে যায়? তাহলে এতগুলো লোক তারপরে আবার ওই অ্যাস্ট্রোলজারের কাছে যায় কেন? ওই ইউটিউবে ভিডিওটা দেখার পরে ওই অ্যাস্ট্রোলজারের কাছে যায় কেন? পুজো করলে বিয়ে এফেক্ট করে, এটা কি সত্যি ম্যাম? দেখো, সে তো ব্রহ্মচারী, ঠিক আছে, এবারে তুমি ওই জায়গায় অন্যভাবে তোমায় করতে হবে, অন্য প্রসেসে করতে হবে, তার জন্মচকে মঙ্গলের অবস্থা কিরকম আছে সেটাও দেখে করতে হবে, বোঝা গেল? এই সমস্যার জন্য আমি একটা কথা বলি আমার ব্যক্তিগত জীবনে, সেটা হচ্ছে ম্যাম আমি তো বললাম অ্যাস্ট্রোলজি ব্যাপারটা আমার ইন্টারেস্ট আছে। তো আমাদের আত্মীয়দের মধ্যেই একজন আছেন, উনি খুব ভালো একজন আপনার মতনই অ্যাস্ট্রোলজার। তো উনি আমাকে বলেছিলেন যে আমার গ্রহ অধিপতি বুঝতে পেরেছেন, তো আমাকে বলেছিল যে শনি দেবতার পুজো না দিতে, বুঝলেন। তো এবারে আমি না একটু ঠাকুর দেবতা ভালোবাসি, তো এবারে আমি ভাবলাম যে বাবা ঠাকুরের পুজো দিলে আমার ক্ষতি হবে, হ্যাঁ এটা আমি মানবো না। আমি ঠাকুরের পুজো দিতাম, মানে শনি দেবতার পুজো দিতাম। তো দিয়ে আমি দেখতাম মানে উনি যে যে কথাগুলো বলেছিলেন, মানে যে না তোমার পরিবারে অশান্তি হতে পারে, পরিবারের প্রিয়জনকে হারাতে পারো, এরকম মানে উনি সিমটম দিয়েছিলেন, মানে শনি দেবতার আমি যদি পুজো দিই। তো তারপরে আমি দিয়েছিলাম এবং মানে আমার না মিলে গিয়েছিল, জানেন তো। এবং আমি তারপর থেকে মানে আমার খুব খারাপ লাগে, বাট আমি ঠাকুরের পুজোটা দিতে পারি না। দেবে, পুজো দেবে, শোনো, পুজো দেবে। ওই কারোর কোনো ভগবানের পুজো করলে কোনোদিন কেউ মরে যায় না, হ্যাঁ ভগবান কোনোদিনও মরে যায় না। তার আয়ু শেষ হয়ে গেছে, সে মারা গেছে, তার আর আয়ু ছিল না তাই সে মারা গেছে। তোমার পুজো দেওয়ার জন্য কেউ মরে যাবে না, ঠিক আছে? এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আর খারাপ সময় আসবে, আবার চলে যাবে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তাই এবার তোমার জন্মচক্র অনুযায়ী পুজো করার স্পেসিফিক কিছু নিয়ম থাকবে। পুজো সবাই সবার করতে পারে, ওই যে ওর দাদাকে যে বলেছে না হনুমানজির পুজো করতে, হনুমানজির পুজো সে করতেই পারে, কিন্তু স্পেসিফিক কিছু নিয়ম তার জন্য বরাদ্দ থাকবে যে সে এই নিয়ম মতেই পুজোটা করবে, ঠিক আছে? স্পেসিফিক মন্ত্র থাকবে, সেই মন্ত্রই সে জপ করবে। হ্যাঁ, গ্রহের উপরে প্রভাব তো পড়বেই, কারণ মঙ্গল যখন স্ট্রং হয়ে যাচ্ছে, তখন হনুমানজি যখন পুজো করছে ওর মঙ্গল স্ট্রং হচ্ছে, ঠিক আছে? হতে পারে তার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকছে, ঠিক আছে, বা তার অ্যাক্সিডেন্ট ছিল সেটা হয়তো কেটে যাচ্ছে, কিন্তু যদি দেখা যায় যে মঙ্গল তার বিবাহের জন্য খারাপ প্ল্যানেট, তাহলে কিন্তু বিবাহের জন্য তখন তাকে আটকে দিচ্ছে। আমরা তো জন্মেছি এবং আমি কাউকেও আমার মা যেরকম শ্রীরামকৃষ্ণদেবের খুব ভক্ত, এবার আমার মাসি যেরকম গোপাল পুজো করে, তো ভালোবাসাটা তো মানে আমরা যখন জন্মাই আমার গ্রহে মঙ্গল বা বৃহস্পতি এতে কিনা ভালো কিনা আমরা তো জানি, যখন আমাদের বাচ্চা এবং বাচ্চাবেলার থেকে আমরা কোনো না কোনো ঠাকুরের পুজো করতেই, হ্যাঁ একটা ফ্যামিলির ইনফ্লুয়েন্স। দেখো, মানুষের না ইষ্টদেব, মানুষের যে ইষ্টদেব হয় দু প্রকারের হয় ইষ্টদেব। একটা হচ্ছে তোমার জন্ম ছক অনুযায়ী একটা ইষ্টদেব হয়, আর একটা হচ্ছে তোমার পরিবারগতভাবে তুমি একটা ইষ্টদেবকে পাবে, দেব হোক বা দেবী হোক, তুমি সেটা পাবে, ঠিক আছে? এরকম রবিটা সূর্য মঙ্গলের হনুমান এরকম 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 ব্যাপার নয়, ওটা আলাদাভাবে বিচার করে বের করতে লাগে, তোমাদের ক্লাসেতে শেখানো হবে, ঠিক আছে? কিন্তু দেখা হচ্ছে তোমাদের দুরকমভাবে তোমরা ইষ্টদেবকে পেতে পারো। যেটা তুমি কুলগতভাবে পাচ্ছ ওটা কুলদেবী বা কুলদেবতা এরকমভাবে বলা হয়, ওটাকে ইষ্টদেব ঠিক বলে না, ওটাকে কুলদেবী বা কুলদেবতা বলা হয়। আর যেটা তুমি মানে তোমার জন্ম ছক অনুযায়ী তোমার জন্য যেই দেবতা সঠিক হচ্ছে, যার পুজো করলে তোমার জীবনে উন্নতি আসবে, তোমার সুখ শান্তি বাড়বে, সেই জায়গাটা হচ্ছে তোমার ইষ্টদেবের জায়গা, ঠিক আছে? বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবারে কুলদেবতার পুজো করতেই পারো, কুলদেবতার পুজো করলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ সে সব বিপদ থেকে রক্ষা করে। কিন্তু ব্যাপার হচ্ছে তোমার জন্য স্পেসিফিকভাবে কেউ একজন রয়েছে যে তোমার মানে পার্সোনালি চিন্তা করবে, ফুল ফ্যামিলি চিন্তা করবে না, তোমার পার্সোনালি চিন্তা করবে। তা তুমি সেই জায়গাটা অবশ্যই একটু দেওয়া দরকার তাকে টাইম, যে আমার জন্য পার্সোনালি চিন্তা করবে। মানে সেটা কি মানে ইষ্ট দেবতা আমার স্বপ্নের ইষ্ট দেবতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে যে কার্তিক, সেটা হতে পারে গণেশ,
হতে পারে কুবের দেব, এরকম আলাদা আলাদা হতেই পারে, যেগুলো হয়তো আমাদের ধারণারই বাইরে। আমরা কাকে কাকে ভেবে রাখি? আমরা ভাবি শিবকে, নয় নারায়ণকে, নয় কৃষ্ণকে, নাহলে মা লক্ষ্মীকে, নয় মা পার্বতীকে। এর বাইরে আমাদের ধারণা নেই, নর্মালি ধারণা নেই। কিন্তু ইষ্টদেবের জায়গায় নারায়ণও আসতে পারে, কার্তিকও আসতে পারে, গণেশও আসতে পারে, এরকম বহু আসতে পারে। ওটা নিয়ে কোনো, সেটা তার জন্ম ছক সেটা তার জন্মছক অনুযায়ী আসবে। তুমি যদি জন্ম ছক অনুযায়ী ঠাকুরকে ডাকি, ঠাকুর বেশি রেসপন্স করবে। অবশ্যই বেশি রেসপন্স করবে। তুমি যদি তোমার রোগ বিচার করে তুমি যদি একটা মেডিসিন নাও, তাহলে সেটা স্বাভাবিকভাবেই নর্মাল প্যারাসিটামলের থেকে বেশি ভালো কাজ দেবে। তাহলে ম্যাডাম এখানে একটা আপনি বললেন যে প্রত্যেকটা ঠাকুর আমি যদি ভালোবাসার জন্য ডাকি তাহলে কোন ঠাকুর হবে। ধরুন আমার জন্মছকে হনুমানজি আছে, আমি সাপোজ বলছি, ঠিক আছে? তাহলে আমি হনুমানজিকে ভালোবাসার জন্য ডাকতেই পারবো না। হনুমানজি তো লাভের দেবতা, ভালোবাসার জন্য তুমি ডাকতে বলছি না, আমি কি বললাম যে ইষ্টদেব হচ্ছে তোমার খুব কাছের একজন কেউ, যে তোমায় প্রোটেক্ট করবে সমস্ত কিছু থেকে, যে তোমাকে ভালোবাসবে, তোমার সুবিধা অসুবিধা তুমি যাকে পাশে পাবে, সেটা হচ্ছে ইষ্টদেব। ভাই দেব দেবতা মানে এমন নয় যে আমি তাকে চাইছি আমায় দেবে। গাছ নাকি চাইবো আর ফল দেবে? কর্ম করতে হবে। গাছ নাকি গাছে লাগানো ফল রয়েছে চাইবো আর দিয়ে দেবে? কেন দেবে না? কেন? তুমি কি কর্ম করে এসেছো আগের জন্মে, তার উপর ডিপেন্ড করছে তুমি এই জন্মে কি কি পাবে। আমরা প্রত্যেকে জন্মেছি আমাদের আজকে সিলেবাসের থেকে অন্যদিকে চলে যাচ্ছে কথাটা। আমরা প্রত্যেকে জন্মেছি একটা স্পেসিফিক ডেটে, স্পেসিফিক একটা টাইমে। কেন অন্য টাইমে জন্মালাম না, এই টাইমে কেন জন্মালাম? ওই টাইমটাতে আমার কার্মিক রয়েছে বলে আমাকে ওই টাইমেই জন্মাতে হয়েছে। ওই টাইমে জন্মানোর ফলে এই জীবন যা যা দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো ঘটবে বলে আমাকে ওই টাইমে জন্মাতে হয়েছে। বোঝা গেল? এবার একটু প্রশ্ন দিয়ে আসি। আর কারো কোনো প্রশ্ন আছে এখন? আচ্ছা, বলছে যে ডিটেলটা এখানে পুরো লেখা রয়েছে, লেখাটা দিয়ে দেবো, দেখতেই পেয়ে যাবে। তাও আমি একটু করে বলে দিচ্ছি বোঝানোর জন্য, ঠিক আছে? রং, গাছপালা, বায়ু, অগ্নি, সমস্ত কিছু, ধাতু থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে আমাদের শরীরে যোগাযোগ রয়েছে, ঠিক আছে? আমাদের শরীরে যেমন জল আছে, তেমন রক্তও আছে, তেমন আমাদের শরীরে কি বলে ধাতুও রয়েছে, আয়রনও রয়েছে। কি জিনিসগুলো রয়েছে তাতে হবে? তো আমাদের শরীরের মধ্যে এই জিনিসগুলো প্রভাব বিস্তার হচ্ছে। আচ্ছা, এবার যে প্রসঙ্গটা প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ব্রহ্মাণ্ডতে একটা শব্দ সবসময়ের জন্য ঘুরে বেড়ায়, এবং সেটা তখনও ঘুরে বেড়াচ্ছিল যখন কিনা আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়নি। যখন আমরা সমস্ত ব্রহ্মাণ্ডগুলো মিলে একত্রিত অবস্থায় একসঙ্গে ছিলাম, তখনও পুরো মহাকাশের মধ্যে একটা শব্দ ঘুরছিল। কে বলতে পারবে সেই শব্দটা কি? হাত তুলুন দেখি। আচ্ছা, আর কেউ? অন্তরা, সবুজকান্তিও বলতে পারবেন না কি শব্দ ঘুরছিল? হ্যাঁ, তাহলে চুপ করে বসে থাকেন, বলবেন তো। আচ্ছা, ওম শব্দটা ঘুরছিল, ঠিক আছে? এবারে আমরা একটা জিনিস জানি, শব্দের কিন্তু একটা গতিবেগ আছে। আমাদের সামনে দিকে জোর একটা আওয়াজ করে, আমাদের পর্দায় ধাক্কা লাগে, রাইট? পুরো যখন এলাকাটা ফাঁকা ছিল, সেখানে একটাই মাত্র বস্তু ছিল, এবং সেখানে একটা এত জোরে, এত পরিমাণে জোরে একটা আওয়াজ চলছিল, ওম শব্দের সেই ধ্বনিটা চলছিল, যার ফলে ওই শব্দের সঙ্গে ওই বস্তুর ঘর্ষণের ফলে এতগুলো ব্রহ্মাণ্ডের একটা সৃষ্টি হয়েছে। বুঝতে পারা গেল কি করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো? কে জিজ্ঞাসা করেছিল যে এতগুলো কি করে হলো? ওই ওম শব্দটা এসে ওই পরমাণুর যে একটা ইলেকট্রন একটা ছিল তাতে এসে ক্রাশ করেছে, যার ফলস্বরূপ ওই সৃষ্টি তৈরি হয়েছে। পৃথিবী হচ্ছে একটা গ্রহ, ঠিক আছে? পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, এটা হচ্ছে আমাদের সৌরজগৎ, মানে অন্যান্য গ্রহগুলোকে নিয়ে হচ্ছে সৌরজগৎ। এবারে সৌরজগতের মতনই আরো 10টা সৌরজগৎ মিলিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে। আমি বলতে চাইছি এই যে তুমি ধরে নাও, এই যে সৌরজগৎ, এটা একটা ব্রহ্মাণ্ড, ঠিক আছে? আর একটা ব্রহ্মাণ্ড আছে, আর একটা ব্রহ্মাণ্ড আছে, এরকম 10টা ব্রহ্মাণ্ড মিলিয়ে আর একটা জিনিস তৈরি হচ্ছে।
এরকমভাবে করতে করতে আমি যে নোটসটা দেবো তাতে পুরো ডিটেলসে লেখা রয়েছে, পুরো তোমরা ডিটেলসে ওখান থেকে পড়ে নিতে পারবে। কারণ এগুলো যদি সব এখন আলোচনা করতে বসি তাহলে অনেকটা সময় চলে যাবে। নোটসটা পড়বে, যদি বুঝতে অসুবিধা হয় পরের দিন আবার জিজ্ঞাসা করবে, ঠিক আছে? এখানে প্রায় তোমার 4-5 পৃষ্ঠার এই যে লেখা দেখতে পাচ্ছ, 4-5 পৃষ্ঠার লেখা, ঠিক আছে? এটা কি পুরো মুখে এখন বলা সম্ভব বলো? যখন তোমরা এটা পড়বে ডিটেলসে সবটা বুঝতে পেরে যাবে। দেখো, ভগবত গীতায় বলা হয়েছে ওম শব্দের অর্থ হচ্ছে নিজে ঈশ্বর, স্বয়ং ঈশ্বরের শব্দ হচ্ছে ওম, ঠিক আছে? ওম শব্দকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, এ ইউ অ্যান্ড এম। এ ইউ অ্যান্ড এম। এ ইজ ইকাল টু ব্রহ্মা, যে সৃষ্টি করছে, সৃষ্টি বা শক্তি, ঠিক আছে? ইউ ইজ ইকাল টু হচ্ছে বিষ্ণু অথবা স্থিতি বা চালনা যে করছে, ঠিক আছে? এম ইজ ইকাল টু মহেশ্বর, যেটা কিনা প্রলয় করছে অথবা ধ্বংস করছে। বুঝতে পারলে কথাটা? এই যে ওম শব্দটা রয়েছে, এই ওম শব্দটা যখনই ওখানে ঘর্ষণ হলো, নতুনভাবে সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার পরে সেটা কি চুপচাপ বসে থাকছে? তা তো না, সেটা চালনা হচ্ছে, তাই তো? চালনা হওয়ার পরে একটা সময় পরে ধ্বংস হচ্ছে, হচ্ছে তো? প্রত্যেকটা যে আমাদের সৌরজগৎ যেরকম একটা জগৎ, এরকম সৌরজগৎগুলো ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে সৌরজগৎ তৈরি হয়। বুঝতে পেরেছ? শিবশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে শিবের থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, শিব থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এদিকে বিষ্ণুর যে আমাদের পুরাণগুলো আমরা পাই তাতে বলা হয়েছে যে বিষ্ণুর থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। শিবশাস্ত্র অনুযায়ী সর্বসত্য ও পরম সত্য ব্রহ্মই হলো শিব, যার না কোনো জন্ম হয়েছে না মৃত্যু হয়েছে। তিনি জরা জন্ম ব্যতীতই মহাবিশ্বের একমাত্র পরম পুরুষ শক্তি। তার বাম অঙ্গ থেকে সৃষ্টি হয় পরম বিষ্ণু, তা থেকে প্রদুর্ভূত হয় মহাবিশ্বের একমাত্র নারী শক্তি। তারপর থেকে এই মহাবিশ্বের রক্ষণকারী বিষ্ণু 3টি ভাগে বিভক্ত হয়। এই মহাবিষ্ণু একটি হচ্ছে মহাবিষ্ণু, অপরটি হচ্ছে গর্ভদোক্ষর বিষ্ণু, আর একটি হচ্ছে ক্ষীরোদেশ্বরী বিষ্ণু। আধ্যাত্মিক মহাকাশে মহাবিষ্ণু থেকে সৃষ্টি হয় আরেক গর্ভদোক্ষর বিষ্ণু। বলছে যে বিষ্ণুর 3টে ভাগ রয়েছে, সেই 3টে ভাগ অনুযায়ী আমরা বিষ্ণুর নানান রকমের কাজ পাই। মানে শিব একটা বিষ্ণুকে সৃষ্টি করেছেন, সেই বিষ্ণু আবার আরো 2খানা বিষ্ণুকে সৃষ্টি করেছেন, ঠিক আছে? এবারে একটা বিষ্ণু কি করছে, শুধুমাত্র তার নাম হচ্ছে গর্ভদেশ্বর বিষ্ণু, ওই বিষ্ণু যার নাম হচ্ছে মহাবিষ্ণু, সে কি করছে, গর্ভদেশ্বর বিষ্ণুর সৃষ্টি করছে, ঠিক আছে? এবার গর্ভদেশ্বর বিষ্ণু কোনটা? আমরা দেখে একটা ফটো দেখি যে বিষ্ণু শুয়ে রয়েছে, তার পেটের নাভি থেকে একটা পদ্ম ফুল উঠেছে এবং তার সেই পদ্ম ফুলের উপরে ব্রহ্মা বসে আছে। ওই যে বিষ্ণুর যে রূপ, ওইটাকে বলা হয় গর্ভদেশ্বর বিষ্ণু। বুঝতে পেরেছ? ওইটাকে বলা হয় গর্ভদেশ্বর বিষ্ণু, মানে গর্ভদেশ্বর বলতে তার গর্ভ থেকে আরেকটা কিছু সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এবং ওই যে ব্রহ্মা, ওই ব্রহ্মাই কিন্তু এই প্রত্যেকটা সৌরজগৎ সৃষ্টি করছে। আমি সৌরজগৎ হিসেবে বলছি কারণ অন্যান্য নক্ষত্রের নাম আমার জানা নেই, অন্যান্য জগতের কি নক্ষত্র রয়েছে তাদের নাম আমার জানা নেই, আমি সৌরজগৎ হিসাবে বলছি বা ব্রহ্মাণ্ড হিসাবে বলছি। এই যে সৌরজগৎটা রয়েছে এটা হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড, তাই না? এবার কি বলছে, সৌরজগৎ যখন সৃষ্টি হচ্ছে তখন ব্রহ্মা সৃষ্টি করছে, যেহেতু ব্রহ্মা সৃষ্টি করছে তাই ওটাকে ব্রহ্মাণ্ড বলা হচ্ছে। মাথা ঢুকে গেছে? মাথা ঢুকে গেছে? কারো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলো। নোটসটা পড়লে যদি কিছু ডাউট হয় তাহলে পরের দিন, হ্যাঁ পরের দিন বলে দেবো, অসুবিধা থাকলে পরের দিন ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, কিসে দিলে সুবিধা? ফটো তুলে দিলে না পিডিএফ এ দিলে? পিডিএফ এ দিলেই সুবিধা। তাহলে পিডিএফ এই দেবো। আর ম্যাম আরেকটা কথা বলছি, আগামী সোমবার কিন্তু দোল পূর্ণিমা আছে, একটু মানে
বিকেল বেলাগুলো তো অনুষ্ঠান মতন থাকতে দোল পারে। পূর্ণিমার দিনটা তো ক্লাস ছুটি থাকে, দোল পূর্ণিমার দিনটা ক্লাস ছুটি থাকে, ঠিক আছে। আর আগে তোমাদের যে 2 সপ্তাহ ক্লাস হয়েছিল, মানে ক্লাস হয়েছিল বলতে ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 15 তারিখ থেকে শুরু হয়েছে তাই ওটা হয়নি। ওই দুটো আমরা এই মাস এবং পরের মাস মিলিয়ে করিয়ে দেবো, ঠিক আছে। দোল পূর্ণিমার দিনটা ছুটি থাকবে, ওই দিনটা সবার ছুটি থাকে। আচ্ছা, তাহলে এরপরে ক্লাস থাকছে আমাদের। এর পরের ক্লাসটা আমি চেষ্টা করব ওই সপ্তাহে একটা ক্লাস দিয়ে দেওয়ার, ঠিক আছে। ওই যেটা আগে দুখানা মিস গেছে একটা দিয়ে দেবো অন্য কোনো একটা বার মিলিয়ে। আচ্ছা, এখানে শর্মিষ্ঠা বলছিল যে সোমবার হলে পরে ওর একটু প্রবলেম আছে ওর কাজ জবের ক্ষেত্রে, তো অন্য কোনো একটা বার যদি আমরা করি, তোমাদের কারোর কি কোনো প্রবলেম আছে? আমার সোমবারটা একটু প্রবলেম, কারণ সোমবার তো আমার তো কাজে অফিস থেকে আস্তে আস্তে না 8টা 8:30 বেরিয়ে যায় সোমবার দিনটাই। আর যে কোনো দিন বুধবার ছাড়া সোমবার আর বুধবার আমার চাপের দিন। বাদ বাকি সোম থেকে শুক্র মানে মানে মঙ্গল বৃহস্পতি শুক্র কোনো অসুবিধা নেই। বুধবারটাও আমার অসুবিধা বলছে। আমার বুধবার আর রবিবার বাদ দিয়ে যে কোনো দিন। সবুজ শান্তি বাবু অন্য কোনো দিন হলে সুবিধা হবে না অসুবিধা হবে? আমাদের সমস্যা বৃহস্পতিবার হলে কার কার হবে? বৃহস্পতিবার আমার হবে না, হবে না, আছে যেহেতু আমার টিউশন থাকে। টিউশন থাকে। তাহলে 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 শুক্রবার তো একটা আছে। তাহলে একটা অসুবিধা হয়ে যাচ্ছে। পরে 9টার দিকে করলে হয় না? শুক্রবারটাও আমার সমস্যা হবে না, বৃহস্পতি শুক্র সোমবার দিন একটু লেটে যদি শুরু করা হয় অসুবিধা কিছু আছে? মঙ্গলবার হবে না কারো? মঙ্গলবার মঙ্গলবার অন্য ক্লাস আছে আমার, মঙ্গলবার আমার অন্য ক্লাস আছে। তো ঠিক আছে না, সোমবার দিনই করবো। তার একটু 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 লেট আন্টি হয়ে ফোন গেলে করেনি? তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার চেষ্টা করবো আজকের মতো আর কি। হ্যাঁ একটু করো, আর দরকার হলে 8টা কিনা 8:30 করবো, তার মধ্যে তো ব্যস্ত হবে। হ্যাঁ, যদি আমার লেট হয়ে যায় অফিস থেকে আসতে, আমি একটু গ্রুপে মেসেজ করে দেবো, তো সেই হিসেবে রেকর্ডিং দিয়ে দেবো। রেকর্ডিংটা এই যে আজকে যেরকম দিচ্ছি ওরকমই রেকর্ডিং দিয়ে দেবো, আশা করি অসুবিধা হবে না, ঠিক আছে। না ঠিক আছে, কিন্তু ম্যাম ধরুন আমার 8টার বদলে ধরুন আমার অফিস থেকেই ঢুকলেই বাড়িতে 8টা 10 15, তখন যদি একটু আগের থেকে আমি জেনে যাবো, আমি তো গ্রুপে দিয়ে দেবো 8টার বদলে 8টা 15 একটু যদি ক্লাস আরম্ভ করে, এটা সবার কাছে রিকোয়েস্ট, কারণ প্রাইভেট জব তো। তাহলে 8:30 দিয়ে করি, সোমবার দিন 8:30 ফাইনাল করো, তার মধ্যে তো তুমি চলে আসবে। 8টাকে 8:30 করছি, তাহলে তো তুমি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আর ডেটটা চেঞ্জ করলাম না, সোমবারে 8:30 করে দিচ্ছি। কি সবুজকান্তি বাবু অসুবিধা আছে? ঠিক আছে, না না আমারও অন্তরা অসুবিধা নেই তো? অন্তরা নেই নাকি? না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি আছি আছি আছি। আচ্ছা তারা অন করছে মানে ভিডিও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবারে মাসি ফ্যানটা ছাড়বো, গরম লাগছে। আচ্ছা তা কিভাবে কোন ভগবান আমাদেরকে পরিচালনা করছে, কিভাবে কোন ভগবান আমাদের সৃষ্টি করছে, এই জিনিসগুলো ক্লিয়ার হলো তাহলে? হ্যাঁ, আজকে ক্লাস থেকে কে কি কি শিখতে পারলে, কতটা শিখতে পারলে একটু বলো দেখি। শর্মিষ্ঠা শিখতে পেরেছো, আর অন্য কে শিখতে পেরেছো? ম্যাম হাত লেগে হাত নিউজটা খুলতে গিয়ে আঙুলটা চলে গেছে হাত লেগে। আচ্ছা শিখতে পারোনি নাকি? তাহলে কি ভাববো, শিখতে পারোনি ভাববো? আজকের ক্লাস থেকে কি কিছু কি শিখতে পারলে, মনে হলো কিছু নতুন জানতে পারলে বলে? ম্যাম আমি আপনাকে নিয়ে 4 জন নতুন মানুষের সাথে পরিচয় হলাম, এটাও একটা জানা। সে তো আছেই, তোমরা ক্লাস থেকে কি কি জানতে পারলে সেটা বলো, ক্লাসটা কেমন লাগলো আজকে? ভালো লাগলো। মানে গ্রহগুলো বা ব্রহ্মাণ্ড ব্যাপারটা যেটা আপনি কনসেপ্টটা ক্লিয়ার করলেন, আর আমার মনে হয় নোটসটা করলে আরেকটু নোটসটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে ভগবান বিষ্ণুর ব্যাপারে, শিবের ব্যাপারে পুরো ডিটেলসে লেখা হয়েছে, যে তারা কিভাবে কিভাবে পরিচালনা করছে, সেগুলো সবটা লেখা রয়েছে। দেবতার মধ্যে প্রধান দেবতা কি? ত্রিদেব। ত্রিদেব। এগুলো কি ব্রহ্মদেব? ত্রিদেব। হ্যাঁ ত্রিদেব।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই যে ওম শব্দ আমরা কি শিখলাম আজকে, আমরা কি শিখলাম? এই ওম শব্দটার মাধ্যমে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটা ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছে, এখনো অব্দি ঘুরে বেড়াচ্ছে, এটার উত্তর কেউ জানে না। এটা একটা পাওয়ার। সিরিয়ালগুলো ব্যাকগ্রাউন্ডে ওম যখন এটা সেই আগে ছোটবেলায় সিরিয়ালগুলো হতো ওম হয়ে এরকম হতো একটা। হ্যাঁ, যে নির্দিষ্টনের তো একটা রেকি যেটা পদ্ধতি ওখানে কথাটাই বলা হয়। ওম হচ্ছে ইউনিভার্সাল শব্দ, ওম হচ্ছে ইউনিভার্সাল একটা শব্দ, যে শব্দটার মধ্যে এত, এই অন্তরা মিউট করো, এত পরিমাণে পাওয়ার রয়েছে, এত পরিমাণে পাওয়ার রয়েছে যেটা এই পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি করতে পেরেছে। তুমি এটা বুঝতে পারছো যে তাহলে ওই ওমের মধ্যে কতটা পাওয়ার রয়েছে? এবং এখনো অবধি বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে যে ওম শব্দের কিন্তু প্রবাহ হচ্ছে, ব্রহ্মাণ্ডের মধ্যে কিন্তু ওম শব্দ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই ওম শব্দটা তো বলে দিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু শুধু পুরুষ শক্তি কি সৃষ্টি করতে পারে? না, নারী তো চালিকা শক্তি। তাহলে নারী শক্তি কোথায় গেল? সেটা কোথায়? সে তো আলাদা রূপ নিয়েছে, সে তো মানে পার্বতী যখন ছিল তখন পার্বতীর সঙ্গে সেই রূপ একত্রিত দুজনে মিলে একটা রূপ তৈরি করেছিল। তার জন্য পার্বতীর একটা অস্তিত্ব থাকতে হবে, এখন তো পার্বতীর অস্তিত্ব নেই। মহামায়ার তো অস্তিত্ব এখন আমরা পেলাম না, আমরা তো ত্রিদেবের অস্তিত্ব পেলাম, কিন্তু দেবীর অস্তিত্ব কোথায়? বলতে পারবে কেউ ত্রিদেবীর অস্তিত্ব কোথায়? এই রে সবুজকান্তি বাবু বলুন, ত্রিদেবীর অস্তিত্ব কোথায়? সবুজকান্তি বাবু বলুন, ত্রিদেবীর অস্তিত্ব কোথায়? পারবেন বলতে? আমি জানি না। আপনি জানেন না? আচ্ছা, এই যে সমস্ত কি বলে দিচ্ছি, সমস্ত কিছু যে একত্রিত অবস্থায় ছিল সেটা হচ্ছে নারী শক্তি। গাছ কোথায় জন্মায়? ওম শব্দের মধ্যে নাকি মাটিতে? প্রাণী কোথায় জন্মেছে? ওম শব্দের মধ্যে নাকি মাটিতে? এইটাই হচ্ছে নারী শক্তি। বোঝা গেল? ভীষণ ইন্টারেস্টিং। নারী শক্তিটা এলে কোথা থেকে? মানে একটার মধ্যে আরেকটা প্রশ্ন। নারী শক্তি হচ্ছে একটা এমন শক্তি যেটা মানে কোনো সময়কাল আগে থেকেই অবস্থিত, সময়কালের আগে থেকেই অবস্থিত। নিজেদের গর্ববোধ হচ্ছে নারী, গর্ববোধ হওয়ার মতনই জায়গা। পুরুষও কিন্তু কোনো দিক দিয়ে কম যায় না, নারীও কিন্তু কোনো দিক দিয়ে কম যায় না, দুজনের কিন্তু ইকুয়ালিটি আছে, কিন্তু আমাদের ধর্মে বা আমাদের সমাজে এখন ইকুয়ালিটি দেয় না। তো ম্যাম একটা আউট অফ বক্স একটা প্রশ্ন করছি, যখন সবকিছু থেকেই নারী শক্তি থেকে হয়েছে, তাহলে আগেকার দিনে এরকম হচ্ছে না পিরিয়ড হলে আমরা বসতে পারবো না, এই না সেই না? এই যে পার্বতী দেবী যে এত কাল ধরে ধ্যান করেছে শিবকে পাওয়ার জন্য, তা পিরিয়ডসের সময় কি ধ্যান বন্ধ রাখতো নাকি? নিশ্চয়ই না। হ্যাঁ, এইগুলো সব এখনকার দিনে তৈরি করা জিনিস, এগুলো আর কিছুই না। যদি মা কামাখ্যার পুজো হয় তাহলে বদমাইশ পুরুষ জাতটাই করে রেখেছে এরকম নিয়ম বহু বছর আগে। পুরুষ জাত করেনি, তখনকার দিনে মেয়েদের সেফটির জন্যই এই জিনিসগুলোকে আনা হয়েছিল, ঠিক আছে? এবারে এখনকার দিনে অনেক মানে বড় বড় সব মাথা যারা আছে ধর্মের, তারা কি করলো, তারা আস্তে আস্তে ওই নিয়মটাকে মানে যখন দেখলো যে নারীরা এগালে পড়ে, পুরুষেরা আর এগাতে পারবে না, নারীরা যদি এগাতে শুরু করে পুরুষদেরকে পিছিয়ে যেতে হবে, সেই জন্য যেটা এখন দেখা যাচ্ছে, এখন কিন্তু অনেকভাবে এটা প্রমাণিত যে নারীরা যদি এগিয়ে আসে পুরুষেরা পিছিয়ে যাবে। সেই কারণে একটা কথা বলি আপনাকে এই প্রসঙ্গে, এই নিয়মগুলোকে এখন তৈরি করা।
এখন ঈশ্বরের স্বপ্নাদেশ পায়, মানে মা কালী তাকে স্বপ্ন দিয়েছে, যেমন দক্ষিণেশ্বরের কথাই আমি যদি বলি, রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়েছিলেন। তো সত্যি সত্যি কি কালী মা বলে মা আছেন, মানে পার্বতী বলে মা আছেন, তারা স্বর্গেও এরকম ভাবে সেজে গুজে বসে থাকেন ইত্যাদি ইত্যাদি? হয়তো সেজে গুজে থাকে না, হয়তো সেজে গুজে থাকে না, কিন্তু সেই শক্তির আবির্ভাব অবশ্যই আছে। আমার খুব ইচ্ছে হয়, মানে শক্তি এরকম অবশ্যই স্বপ্নাদেশ আছে, ব্যাপারটা ঠাকুরকে শক্তি কিভাবে অবশ্যই দেখছেন আছে, তারা? শক্তি অবশ্যই আছে। যদি শক্তি না থাকতো আমরা নিঃশ্বাস নিতে পারতাম না। হ্যাঁ, শক্তি তো আমরা ঠিক আছে, মানি, কিন্তু আজকে মানে এখনো অব্দি পৃথিবীতে শক্তি আছে বলেই ফল হয় গাছে, চাল ফলছে, ডাল ফলছে, আমরা সেগুলো রান্না করে খাচ্ছি। ঠিক আছে, সেইগুলো হচ্ছে শক্তি আছে বলে। যদি শক্তি না থাকতো আমরা খেতে পারতাম না, না খেয়ে মরে যেতাম। শাইনি বললো যেরকম ঈশ্বরের দর্শন পাওয়া যায়, এখন আর একটা দেখি এবং ভর পড়ে যাচ্ছে, তার একটু আদৌ হয়? দেখো, সবাই যে না না সবাই যে ঠিক তা নয়, তবে অবশ্যই হয়, শক্তির প্রভাব অবশ্যই আছে। সবাই নাটক করে তা না, সবাই নাটক করে সেটা ভুল, সবাই নাটক করে না, সবাই নাটক করে না, কিন্তু হ্যাঁ সবাই আবার সত্যি কথা বলে, এটাও ভুল। আচ্ছা ম্যাম, আরেকটা কথা জিজ্ঞেস করি, তন্ত্রবিদ্যা জ্যোতির্বিদ্যা মানে জ্যোতিষবিদ্যা কি এক? না, সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এই দুটোর কোনো কানেকশন নেই? এই যে গ্রহগুলো তৈরি হয়ে গেল, এদেরকে নিয়ে আলোচনা, এদের প্রভাব আমাদের উপরে কিভাবে আসছে, এদের প্রভাবে আমাদের জীবনে উন্নতি কিভাবে আনবো, এদের প্রভাব বিস্তার করে আমাদের জীবনের অবনতি কোথায় কোথায় হচ্ছে, এইগুলো হচ্ছে জ্যোতিষবিদ্যা। ঠিক আছে, আর এই যে শক্তিটা ব্রহ্মাণ্ড তৈরি করলো, ওই শক্তিটার ভিতরে ঢোকা, ওই শক্তি কিছুটা নিজের মধ্যে অর্জন করা, ওই শক্তি কিছুটা নিজের মধ্যে কাজ করা, ওই শক্তি অর্জন করে অন্যকে কিছুটা উপকার দেওয়া, এইগুলোই হচ্ছে তন্ত্র। মানে রিলেটেড আছে কিন্তু? রিলেটেড তো অবশ্যই, শক্তি না থাকলে কি করে বাদবাকিটা আসবে? আর একটা জিনিস, মহালয়াতে যদিও বা দেখেছি, কিন্তু তবুই বলছি, মানে মা কালীর এই যে মানে মূর্তিটা আমার খুব ভালো লাগে, মানে শিক্ষকের বুকের ওপর মা কালী দাঁড়িয়ে আছে, মানে মেয়েদের কোন অ্যাঙ্গেল থেকে ভালো লাগে আগে বলো? মানে একদম দেবীকে এত স্বাধীনতা দেওয়া হয়, কিন্তু বাস্তবে একটা মানে বাড়ির স্ত্রী বা মেয়েকে এত স্বাধীনতা দেওয়া হয় না যে বাড়ির বাবা বা স্বামীর বুকের ওপর নাচটা ভেসে নিজের ইচ্ছাটা পূরণ করে। নিজের ইচ্ছা করার জন্য মালি দাঁড়ায় না। ওটা স্বামী অ্যালাউ করেছিল, ওটা স্বামী না অ্যালাউ না না, করেছিল। স্বামী অ্যালাউ করার ব্যাপারটা নয়, এখানে সংসারকে বাঁচানোর জন্য শিবনের বুকে তুলিয়েছে। ঠিক আছে, এখন তুমি যদি সেই কালী রূপ ধারণ করো, তখন তোমার বড় তোমাকে মানে সংসারকে বাঁচানোর জন্য তোমার বুকের উপর তুলে নেবে। তখন আমরা মুখে পা দেবে না, তখন বলবে কি তুমি যেটা বলছো সেটাই ঠিক, সংসারে অশান্তি ওই এক এক প্রকারের এক একটা কাজ হয়, এক এক প্রকারের এক একটা কাজ হয়। হ্যাঁ, সব মা কালীর আবার ব্যাপারটা এক নয় না। এই যে সায়নী মা কালীর একরকম মেজাজ থাকবে, তারপরে শর্মিষ্ঠা মা কালীর একরকম মেজাজ থাকবে, অন্তরা মা কালীর একরকম মেজাজ থাকবে। শিবরও তো আলাদা আলাদা ভাবে ব্যাপারটাকে চেক করে নিতে হবে না। সব শিব কি আর বুকের উপরে তুলতে পারবে? মাথায় করে রাখবে, কেউ হাতে করে রাখবে, কেউ বিছানার মধ্যে বসে রাখবে, বসে থাক। এইটা না এটা সত্যি কথা বলতে কি, এটা দরকার পড়ে না। ভয় পাওয়ার দরকার পড়ে না। সম্পর্কের মধ্যে যদি ভয় থাকে, যদি সম্পর্কের মধ্যে যদি সেই জিনিসটা থাকে যে বাবা আমি ভয় পাচ্ছি, তাহলে তোমার সঙ্গে সে কিছু শেয়ারই করবে না। তাহলে তুমি কিভাবে আরে কলিযুগে বেঁচে আছো, তার মধ্যে তুমি অ্যাস্ট্রোলজি শিখতে ঢুকেছো। ঠিক আছে, নিজেকে আজকে যে কথাগুলো বলছো, যখন ক্লাসটা শেষ হয়ে যাবে সেটা তুমি বলবে যে ম্যাডাম আমি যে জিনিসটা হয়ে ঢুকেছিলাম আমাকে চেঞ্জ করে দিয়েছেন। বলতে বাধ্য, কারণ এই যে সাবজেক্টটা, যদি তুমি সাবজেক্টটা ভালোবাসো, ও নিজেই তোমায় পরিবর্তন করে দেবে। আমাদের আমি এটাকে বন্ধ করি, আজকের মতন আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, কারণ ক্লাস আর কিছু করানো হচ্ছে, এই কথাগুলো ভিডিওতে দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, তো আমি ভিডিও বন্ধ করছি।